যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, যে কোনো সময়। আপনি এদের উল্লাস, হায়নার উল্লাস, হায়নাদের চেঁচামেচিতেই মনে করবেন না যে বন তাদের দখলে চলে যায়। যখন সিংহ ফিরবে, বাঘ ফিরবে, তখন এই হায়নারা থাকতে পারবে না। মুখোমুখি হবে, আবারও যুদ্ধ হবে, প্রয়োজনে ৭১-এর মতো আবার সংঘর্ষ হবে। সেই সংঘর্ষে, সেই যুদ্ধে অবশ্যই বাংলাদেশের মানুষই জিতবে। এই স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ৭১-এ যেমন পরাজিত হয়েছে, সেই হানাদার বাহিনীর যে দোসর, তারা আবারও পরাজিত হবে। হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই রাজাকার আলবদর দেশ বিরোধী শক্তি যারা ক্ষমতায় আছে, ক্ষমতা দখল করেছে, ক্ষমতায় তো আছে না, যারা এই ক্ষমতা দখল করেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। আমার কেন যেন মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের একটা ৭১-এর মতো পরিস্থিতি হবে, মুখোমুখি হতে হবে। কারণ ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশের আত্মহত্যা করা। এটা আমি বারবার বলতেছি, আপনার চ্যানেলে বলেছি, আবারও বলি, আরো চ্যানেলে বলেছি যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশ আত্মহত্যা করা। কেউ ঠেকায় রাখতে পারবে না। ওই এখন পাকিস্তানি জজবা নিয়ে যত লাভ, পাকিস্তানি ভিখারিস্তানে পরিণত করে দিছে। ভারতের কূটনৈতিক রাজনীতিতে পাকিস্তানের ৩.৫ কোটি লোক ভিক্ষা করে এখন। তারা বেগার, সারা দুনিয়াতে ভিক্ষুক হিসেবে ভিখারিস্তান নামে পরিচিত। আর বাংলাদেশের তো জাকাতিস্তান বানাবো খোদ জামাতের আমিরই কইছে। জামাতের আমির না, জামাতের কোন নেতা জানো, তাহের নাকি ফায়ের, সে নিজেই বলছে জাকাত আইনে খাওয়াবে। জাকাতও জুটবে না, জাকাতও জুটবে না ভারতের সাথে পাঙ্গাল নিয়ে। যে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে যেভাবে উপস্থাপন করলো ইউনূস, বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, এক আমাবস্যার মতো নিকোষ কালো অন্ধকার। আমাদের ব্যর্থতার কারণে ডক্টর ইউনূসের মতো একটি আসন্ন, একটি নরপিচাস, একটি অসভ্য লোভী, একটা ক্ষমতা লোভী একজন মানুষ আমাদের দেশের ক্ষমতা দখল করতে পেরেছে। এই মুহূর্তে কোন সরকার আছে কিনা বিশ্বাস হচ্ছে না। এই মুহূর্তে কোন দেশের সরকার থাকলে এইভাবে একই সাথে, আপনি হয়তো আরেকটা খবর হয়তো জানেন, বলতে ভুলে গেছেন, গতকাল উত্তরাতে ২০ থেকে ৩০টি বাড়িতেও হামলা করা হয়েছে। সম্ভবত আপনি জানেন, প্রত্যেকটা ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষের অথবা আওয়ামী লীগের, তাদের বাড়িতেও কালকে হামলা করা হয়েছে, শুধু উত্তরাতেই। তো এইভাবে সারা দেশে আজকাল তো নিউজ আপনি কিভাবে পাবেন, যেখানে খোদ প্রথম আলো, ডেইলি স্টার যারা এই ইউনূসের দালালি করা শুরু করলো, প্রথম আলোর সম্পাদক বলে ফেললেন শেখ হাসিনা পালিয়ে গেছে, তিনি আছেন, এরকম দালালিও করলেন। ইউনূসকে তিনি তোয়াজ করতেছেন, পারলে তাকে আব্বা ডেকে তাকেই রাখতে চান। তার পত্রিকা অফিসে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, আরো কোন কোন পত্রিকা অফিসে সম্ভবত হামলা হয়েছে। তো এই যে যে হামলা ডক্টর ইউনূসের আমলে, এগুলো দেখলে ৩৫ নাম্বার, এক গরু কয়বার জবা হবে আমরা জানি না, এক মুরগি কয়বার জবা করে আমরা জানি না, এক ছাগল কয়বার জবা হয় আমরা জানি না, এক হাতি কয়বার হত্যা করা হয় আমরা জানি না। আমরা কি দেখলাম, ৩২, যখনই বাংলাদেশে কিছু ঘটে মানে ইউনূসের পেট খারাপ, ওই যে ইত্যাদির সেই হানিফ সংকেতের মতো, কোন ঘরে চাল নাই ভাঙ্গারি, ঘরে ডাল নাই ভাঙ্গারি, বউয়ের সাথে ঝগড়া ভাঙ্গারি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভাঙ্গারি। বিষয়টা এরকম যে যে ডক্টর ইউনূসের ডাইপার এই মুহূর্তে নাই, ভাঙো ৩২ নাম্বার। হাদি মারা গেছে, ভাঙো ৩২ নাম্বার। আরেক মেয়ে পরকিয়া করে মারা গেছে, ভাঙো ৩২ নাম্বার। বাংলাদেশের অর্থনীতি খারাপ, ভাঙো ৩২ নাম্বার। বাংলাদেশের অর্থনীতি ভালো, তাও ভাঙো। মানে ঠিক ওই ব্রাজিলিয়ানদের মতো, তারা মনের দুঃখেও বিয়ার খায়, মনের সুখেও বিয়ার খায়। বিষয়টা এরকম হয়ে গেছে। তো মৌলবাদীরা এখন, মৌলবাদীদের যে আস্ফালন আমরা দেখতেছি, বাংলাদেশটা এখন এই ইউনূস সরকার মৌলবাদী ও জঙ্গি স্বাধীনতা বিরোধীদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন। স্বাধীনতা বিরোধীদের ইতিহাসে ডক্টর ইউনূস হবেন জিন্নার চাইতে বড় আব্বা। আমি তো প্রথমে বলেছিলাম দ্বিতীয় জিন্না, তিনি জিন্নার আব্বা হয়ে গেছেন। এইরকম শক্তি, সাহস, পৃষ্ঠপোষকতা খোদ জিন্নার মতো সাম্প্রদায়িক ব্যক্তিটিও দেননি। যদিও তিনি নিজে সাম্প্রদায়িক ব্যক্তি জীবনে ছিলেন না, কিন্তু তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতেন এবং সাম্প্রদায়িকদের দিয়েই একটি দেশ তিনি ভেঙে ফেলে আরেকটি দেশ বানিয়েছেন। ডক্টর ইউনূস সেই কাজটা আর সুচারুরূপে করতেছে। প্রতিনিয়ত সে বাংলাদেশের স্বাধীনতার স্মারক, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ সবগুলোকে ধ্বংস করার যে যত রকম আয়োজন তিনি করে রেখেছেন। হাদি মারা গেছে, হাদির জন্য আমরা দেখলাম কোথাকার কোন হাদি, তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করতে হবে। অদ্ভুত বিষয়। আরো আমি বিস্মিত হয়ে গেছি যে বিএনপি হাদিকে নিয়ে তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে লাইভ করে। শুধু তাই না, বিএনপিরা তার পক্ষে মিছিল করে। তার চেয়ে অবাক কাণ্ড যে হাদি নিজে বলেছে কিসের স্বাধীনতা, কিসের মুক্তিযুদ্ধ, কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই তো জুলাই আন্দোলন, তার ভাষা।
সেই হাদিকে নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাকে লিখেছে শহীদ। স্বাধীন বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ বিরোধী সন্ত্রাসী জঙ্গি জামাতের জামাতের হচ্ছে 20 মুখের এক মুখের বাচ্চা, তাকে নিয়ে বাংলাদেশ শোক দিবস পালন করে তার মৃত্যুতে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা বলে থাকে যে তারা হচ্ছে স্বাধীনতার অতন্ত্র প্রহরী, বিএনপি আওয়ামী লীগের বিচ্যুতি ঘটতে পারে, তাদের ঘটবে না। কিন্তু কমিউনিস্ট পার্টিকে দেখলাম এই হাদিকে, স্বাধীনতা বিরোধী হাদিকে শহীদ ঘোষণা করবে। যাই হোক, সেটা তাদের দলীয় ব্যাপার, তেমনি আমার অধিকার আছে সমালোচনা করার। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটতেছে, কোন সরকার আছে এটা চিন্তা করার কোনো কারণ নাই। সিংহে ভালুকায় একটি ছেলে, সম্ভবত তার নাম দীপু চন্দ্র দাস, তাকে প্রথমে পিটিয়ে মেরে ফেলে তারপর তার লাশটা প্রকাশ্য শত শত মানুষের সামনে একটা মহাসড়কের গাছের পাশে একটা গাছের ডালে তাকে চালিয়ে দিল। মানুষ উল্লাস করতেছে। কি দেশ একটা, যেই দেশে কবরে আগুন দেওয়া হয়, যেই দেশে কবর থেকে লাশ তুলে চালিয়ে দেওয়া হয়, এখন মানুষকে মেরে সেই লাশকে কেউ করতে বলতেছে না, জীবিতই তাকে পোড়া হয়েছে। যখন তাকে পোড়া চালিয়ে দেওয়া হয় তখন সে জীবিত ছিল। এই যে যে দেশের অবস্থা, একটা দেশের চিত্র, একটা গৃহযুদ্ধ লাগলে যা হয় এরকম হয় না। গৃহযুদ্ধ লাগলে মানুষকে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়ে মারে না। আমরা আফ্রিকাতে দেখেছি সেখানে গুলি করে মারে, সেখানে কুপিয়ে মারে, সেখানে বম্বিং করে মারে, কিন্তু লাশ পোড়ানোর মতো অসভ্যতা, পাষণ্ডতা তারা এখনো দেখায় নাই। এটা কোন দেশে আমরা বাস করতেছি? তাই আপনি যেটা শুরুতে বললেন, আপনার মতো আমিও নির্ঘুম, কালকে আমিও রাত 4টায় আমাকে ঘুমোতে যেতে হয়েছে। তো আমরা ঘুমোতে পারবো না, এরা আমাদের ঘুমোতে দেবে না বলেই তো তারা ক্ষমতা এসেছে। এই পাকিস্তানপন্থী, এই হেফাজতে ইসলামপন্থী, যারা নাম দিয়েছে হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে পাকিস্তান, সেই মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলাম, আল বদর, আল শামস, রাজাকারদের প্রেতাত্মা এখন বাংলাদেশে প্রকাশ্য চলে আসছে। সুতরাং আমাদের জন্য এখন ঘুম হারামি হবে, এটাই স্বাভাবিক। আমি জানি না এদের ঠিকানা কব আকল পে আয়েগা, আমি মালুম নেই, কিন্তু আকল যদি না আসে ওই বিএনপি আওয়ামী লীগের মতো তাদেরকেও ভুগতে হবে। সৈয়দ আশরাফকে আমার বারবার মনে করে, আমি প্রত্যেক চ্যানেলে গিয়ে এই কথাটা বলি, সৈয়দ আশরাফ আর ডক্টর হুমায়ুন আজাদের কথা বাংলাদেশের রাজনীতিতে হুবহু মিলে গেছে, হুবহু। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে শুধু বিচার না, তাদের বিচারের বহির্ভূত বিচার করতেছে, মানে আরো বেশি ফলে গেছে। আর সৈয়দ আশরাফ সাহেব কি বলেছিলেন? আওয়ামী লীগের নেতা বলেছিলেন বিএনপি নয়, মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু। আমি তার সাথে যুক্ত করতে চাই, মৌলবাদী শক্তি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, তারা বিএনপিরও শত্রু, কমিউনিস্ট পার্টির তো শত্রুই, মৌলবাদী শক্তি বাংলাদেশের শত্রু। এই মৌলবাদী গোষ্ঠীরা সবসময় পাকিস্তান প্রেমে বুধ হয়ে থাকবে। আপনি দেখেছেন কালকেও তারা 32 নম্বর ভাঙতে গিয়েছে, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার 32 নম্বর ভাঙে। কি বুঝলেন? মৌলবাদী শক্তি। তাদের পোশাকগুলো দেখেছেন তো? ভারতীয় হাই কমিশনের সামনে যে 2জন ছেলে দেখলেন আপনার লাভ দিল, তাদের বয়স কত? লাফালাফি করলো সেখানে ভাঙতে গিয়ে, তারা যে মাদ্রাসা পড়ুয়া দেখেই তো বোঝা যায়। তো এই যে যে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটানো হবে, সেটা সৈয়দ আশরাফ সাহেব আগে বুঝে গিয়েছিলেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশের বর্তমান জাতীয় নেতাদের সাথে তার নাম উচ্চারিত হয়, তার পিতারও যেমন উচ্চারিত হয় সেই সময়ের, এখন তার নাম উচ্চারিত হয়। কেন? তারা ভীষণারী, তারা দেখতে পারেন, কিন্তু এই কথা তারা গুরুত্ব দেয় নাই। আজকে আওয়ামী লীগ ভুগছে, কালকে বিএনপি ভুগবে, পরশু বাংলাদেশ ভুগবে। এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই মৌলবাদী শক্তিকে যেভাবে দলগুলো প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, আজকে তার মানে ভুক্তভোগী হওয়ার সময় এসে গেছে। আমরা সেই দিনটি দেখতেছি। গতকালকের যে তাণ্ডব, 24 ঘন্টা হয় নাই, আমরা দেখলাম সে তাণ্ডবে প্রমাণ করে দিল নির্বাচন হতে দিবে না। হয় না মানে তারা, কারণ তারা জানে নির্বাচন, শোনেন, নির্বাচন একটি দেশে যখন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় না থাকে, যখন একটা দেশ গণতান্ত্রিক শক্তি দ্বারা পরিচালিত না হবে, তখন 2টি অপশক্তি সেই দেশকে দখল করে নেবে। প্রথমত সেনাবাহিনী, দ্বিতীয়ত মৌলবাদী শক্তি। তো বাংলাদেশ এখন মৌলবাদী শক্তি ও সেনাবাহিনীর খপ্পরে, কারণ এখন গণতান্ত্রিক শূন্যতা, -2। আপনারা যাকে বলেন -2, আমি তো দেখি -4। 25 তারিখে যেহেতু তারেক রহমানের আসার কথা, আমি আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি যে তারেক রহমান যদিও আসতে পারে, শেখ হাসিনা আসলে তো কথাই নাই, তারেক রহমানও যদি বাংলাদেশে পা রাখতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতি মেরুকরণ বদলে যাবে। তাই তারা তারেক রহমানকে যাতে না আসতে হয়, বা তারা ভয় দেখানোর জন্য কালকে যে তাণ্ডব চালালো হাদিকে উসিলা করে, হাদি তো একটা উসিলা মাত্র,
কারণ কারণ খলদের ছলের অভাব হয় না। হাদিও যদি মারা না যেত, হাদির মতো কাউকে না কাউকে মেরে বা কোনো সমস্যা সৃষ্টি করে তারা এমন অরাজকতা সৃষ্টি করতো যাতে তারা কেমন না আসতে পারে। এই মব ভায়োলেন্স কেন টিকিয়ে রাখা হয়েছে? যাতে আওয়ামী লীগ কথা না বলতে পারে। এই মব ভায়োলেন্স কেন টিকিয়ে রাখা হয়েছে? যাতে প্রগতিশীল মানুষগুলো প্রগতিশীল রাজনীতি চর্চা না হয়। মবকে কেন টিকিয়ে রাখা হয়েছে? কারণ আপনি তো পুলিশ দিয়ে এগুলো মারতে পারবেন না, আপনি তো পুলিশ দিয়ে 32 নম্বর বাড়ি ভাঙতে পারবেন না, আপনি তো সেনাবাহিনী দিয়ে প্রথম আলো অফিস ভাঙতে পারবেন না, আপনি তো পুলিশ সেনাবাহিনী দিয়ে উত্তরায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতে পারবেন না, আপনি তো পুলিশ সেনাবাহিনী দিয়ে ভারতীয় দূতাবাসে হামলা করতে পারবেন না। তাই এই মব সন্ত্রাসকে তারা তৈরি করে, মব গুন্ডা যারা আছে এতে প্রস্তুত রাখে, এদের দিয়ে কাজটা করায়, তারপরে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। বাংলাদেশে ওই শাকা চৌধুরীর কথা মনে পড়তেছে, যদিও লোকটাকে আমি পছন্দ করি না। তিনি বলেছিলেন আগে কুত্তা লেজ লড়াই, তখন লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখেছেন সেনাবাহিনীকে বলতেছে, সেনাবাহিনী সন্ত্রাসী মব সন্ত্রাসীদের বলতেছে আমাকে 20 মিনিট সময় দাও, তারপরে তোমরা বাড়ি ঘর করো বা আগুন লাগাও। অত অসহায়, আসলে সেনাবাহিনী অসহায় না, যারা ওইখানে ছিল তারা সেনাবাহিনীর লোক। সেই ওয়াকার সাহেব এগুলো করাইতেছে, ইউনুস এগুলো করাইতেছে বলে আজকে মৌলবাদী শক্তি এত শক্তি পায়। আপনি তাদের চেহারা দেখেছেন? এরা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি তাদের চেহারা দেখেছেন? এরা কোথা থেকে এসেছে? এত রাতে, গভীর রাতে এতগুলো মানুষ চিটাগাং, খুলনা, রাজশাহী, ঢাকায় কিভাবে জড়িত হলো? এর পেছনে তো একটা মেটিকুলাস ডিজাইন আছে, এর পেছনে তো অবশ্যই ওয়াকার ইউনিট জড়িত, এর পেছনে তো অবশ্যই কোনো দেশ জড়িত বা কয়েকটা দেশ জড়িত, তার ছাড়া এটা সম্ভব না। আর আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা বলতে চাই, যারা মাঝে মধ্যে আমি পড়ে দেই যে পৃষ্ঠপোষকতা ছাড়া কিছু হয় না। দেখতে পাচ্ছেন তো কালকে, আপনারা কি মনে করেছেন এরা শুধু আদর্শের জন্য এসেছিল? ওই ওই ভারতীয় দূতাবাসের যে আবাসিক ভবন সেখানে হামলা করতে শুধু আদর্শের কারণে? নো ভাই, পয়সার জন্য। 500 টাকা দিলে আমরা কাশ্মীরে, 1000 টাকা দিলে কাশ্মীরে ট্যাঙ্কের সামনে ঢিল মারতে দেখেছি। সেই পলিসি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আপনি বললে আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এটা সেই কাশ্মীরের প্ল্যান এখানে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি দেখবেন কাশ্মীরে যারা ঢেলাইতো তারাই সাক্ষাৎকারে বলেছে 500-1000 রুপির জন্য তারা ঢেল দিত 90 দশকে বা 2000 সালে তারা ঢেলাইতো। এগুলো বলছে তারা যে 90 দশকে তারা ঢেলাইতো 500-1000 রুপি দিলে। তো ওই দূতাবাসে যে ঢেল দিল, আবাসিক কর্মকর্তার ঘরে যে ঢেলটা দিল যারা, আমরা দেখলাম এই ঢেলটা মনে করেছেন টাকা ছাড়া হয়েছে, পৃষ্ঠপোষকতা ছাড়া, শুধুমাত্র আদর্শিক জজবা। আমি শেখ ফরিদ মানতে রাজি না। এই বাংলাদেশে তো আরো তো আদর্শিক জজবা আছে, তারা কোথায়? আর জামাত এইগুলোর সব মাস্টার মাইন্ড, তারা এগুলো বাস্তবায়ন করাচ্ছে অন্য নামে, ভিন্ন নামে। এই দেশের সরকারও ভিন্ন নামে এগুলো করাচ্ছে, কিন্তু দেখবেন সকালে উঠে তাদের বিবৃতি দেখবেন পালিশ করা। মানে এরা অনেকটা সেই, মানে একজন ওয়াল ভেঙে যাবেন, আরেকজন এসে রং করে যাবেন। এই কাজে তাদের টিম, তাদের দেশি টিম, বিদেশি টিম একটা কাজ করবে, তাদের সরকারি টিম যার যে কাজ তারা পালন করতেছে। কিন্তু বাংলাদেশের জনগণের কথা যেটা বললেন, বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো অসহায়। কারণ সেনাবাহিনী যখন আদালত কাজ করবেন, আপনি কার কাছে যাবেন? সর্বোচ্চ জায়গা আদালত। আদালতের কাছে আপনি যেতে পারতেছেন না, তাহলে আপনি সরকার কাজ করে কেন? আদালত যেই দেশে, কোন দেশে আদালত কাজ করে না? যে দেশে সরকার হয়, সরকার নাই, অথবা সরকার চাচ্ছে এই ধরনের অপকর্ম ঘটুক, এই ধরনের ধ্বংসযজ্ঞ ঘটুক। তাছাড়া এটা কি করে সম্ভব? আপনি বলেন। 16 থেকে 18 বা 20 বছরের একটি ছেলে ভারতীয় দূতাবাসে ঢিল মারতেছে, তার সামনে গিয়ে লাফাইতেছে, কুদতেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব একটা স্বাধীন দেশে? সম্ভব না। আপনি তো একজনের অন্যজনের বাড়ি দখল করে দেখেন না। আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের কোন ব্যক্তি ছাড়া বিএনপি করে তার বাড়ি থেকে আপনি হামলা করে দেখান তো দেখি। বিএনপি করে এরকম একটা রিক্সালার গায়ে আপনি থাপ্পড় দেন তো দেখি, টিকতে পারেন কিনা? সেখানে আপনাকে মিনিমাম আহত হয়ে ফিরতে হবে। আর আপনি রাষ্ট্রদূতের বাড়িতে হামলা করেন, দূতাবাসে হামলা করেন, আপনি প্রথম আলোর মতো পত্রিকা বিষ ভেঙে দেন। এখন সেই মানবাধিকার নেতারা কোথায়? কর্মীরা, মানবাধিকার সংগঠন। এখন সে প্রেস, ফ্রিডম অফ প্রেসের যারা গলা থাপড়াতেন, যাদের আসমান কাঁপতো, জমিন কাঁপতো, ঘর কাঁপতো, বাড়ি কাঁপতো, তারা এখন কোথায়? তাদের তো বক্তব্য দিতে দেখি না। এখন রাক্ষসেরা ক্ষমতায়। আওয়ামী লীগ থাকলে বহু আন্দোলন করা যায়, আওয়ামী লীগ না থাকলে গণতন্ত্রগিরি ছুইটা যায়, তা আমরা দেখেছি। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই মানবাধিকার গিরি ছুইটা যায়, বুদ্ধিজীবী গিরি, সুশীল গিরি ছুটে যায়। আপনি দেখেছেন যে নিউ এইজের নুরুল কবির ভাইকেও মারা হয়েছে। নুরুল কবির ভাইকেও, কারণ কি? নুরুল কবির ভাই কি দোষ করছিল? ছায়ানট কি দোষ করছিল? তাতে কি ছায়ানটের
হারমোনিয়াম যে পিটাইছিল না, ছায়ানটের লোকেরা তো অধিকাংশই এই জুলাই আন্দোলনের তথাকথিত সন্ত্রাসী আন্দোলনে যুক্ত হয়েছিল। এরপরে দেখবেন উদিসি লোকজনদের পিটাবে, এর কপালেও আছে, আপনি দেখতে পারবেন। বামপন্থীদের এরা তো খুব খুশি হয়েছিল যে শেখ হাসিনাকে সরাই দিতে পারলেই বাংলাদেশের বিপ্লব সাধিত হয়ে যাবে। বিপ্লব এখন বুঝুক কেমন লাগে, বিপ্লব এখন কোন দিক দিয়ে যায় বুঝতে পারবে, দেখতে পারবে। এই এরা মার খাবে তো, নিশ্চিত থাকেন আপনি। যেই দেশে আওয়ামী লীগ টিকে থাকতে পারে না, বিএনপির মির্জা আব্বাস টিকতে পারে না, তো সেখানে কমিউনিস্ট পার্টি পল্টন অফিস থাকবে আপনি আশা করেন কেন? সেখানে বাসদের জাসদের অফিস থাকবে আপনি আশা করেন কেন? থাকবে না। এরা উড়ে যাবে, যখনই এদের বিরুদ্ধে কথা বলবে তখনই তাদের পিটি চেপে দেবে। বলুক না দেখি, ওই সংখ্যালঘু যে ছেলে দীপু চন্দ্রকে দাসকে যে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেললো, তার বিরুদ্ধে বিবৃতি দিয়ে রাস্তায় বেরোক না দেখি, বিবৃতি দিতে পারে কিনা। এখন তো তারা বিবৃতি হতে আর ক্ষমতা রাখে না। আর কে যেন বলেছেন গালাগালি করতে হবে কিনা, ভাই গালাগালি আমরা করে নাকি? সব শব্দ কি আমরা আনছি নাকি? হ্যাঁ, ফাইজলামি করে জায়গা পান না। গালিগালাজ আমরা করি, গালিগালাজ এডিটর করে না আমি করি, আমরা গালিগালাজ করতে যাই। গালিগালাজ কারা? সওয়া শব্দ আর রাজনীতিতে কি আনছে? এই আপনাদের সওয়া হাদি আনছে, আমরা আনছি নাকি? ফাইজলামি করেন মেয়ে। রাজাকার আলবদরতে গালি দিলে খুব লাগে, হ্যাঁ? রাজাকার আলবদর যখন ধর্ষণ করছে তখন লাগে না, না? ফাইজলামি করে গালি পারবো না মানে? স্পষ্ট বলে দেয়, কেবল তো মানুষ এই ইউনূস সরকার থাকতে, আর্মি থাকতে কেবল তাদের রাজাকার আলবদরদের ছবিতে কেবল তো থুতু নিক্ষেপ করছে, স্যান্ডেল মারছে।